ভিডিওতে সাদা শার্ট এবং একটি কালো প্যান্ট পরে যে ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে তিনি হলেন লুৎফরজামান বাবর। তিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। একসময় তিনি ছিলেন তারেক জিয়ার বেস্ট ফ্রেন্ড। তার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। আর সেই বাবর আজ 2 মামলার ফাঁসির আসামি। নিঃসঙ্গভাবে কন্ডেম ছেলে দিন কাটাচ্ছেন তিনি। রিমান্ডে বাবরকে টর্চার করে 21 আগস্টের গ্রেনেড হামলায় তারেক জিয়ার নাম জড়াতে বলেছিল পুলিশ, কিন্তু বাবর একবারও তারেক জিয়ার নাম বলেনি। একটা সময় হেয়ার জেল দিয়ে মাথার চুল খাড়া করে রাখার স্টাইলটা তিনি বাংলাদেশে প্রথম জনপ্রিয় করেছিলেন। উদ্ভট ইংলিশ কথা বলার জন্য তিনি বেশ আলোচিত হয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে উই আর লুকিং ফর শত্রু। সেই সময় তিনি অনেক সমালোচিত হয়েছিলেন। তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিডিয়ার উপর যেরকম হস্তক্ষেপ করে, কিন্তু লুৎফরজামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় কখনোই মিডিয়ার উপর হস্তক্ষেপ করেননি। টিভি মিডিয়া কিংবা পত্রিকাতে কথা বলার স্বাধীনতা ছিল। 2018 সালে আদালত যখন তার ফাঁসির রায় দিয়েছিল, সেই দিনটি ছিল তার জন্মদিন। কারাগারে থেকে তিনি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছেন। আজকে আমরা জানব সেই লুৎফরজামান বাবরের জীবন কাহিনী সম্পর্কে। লুৎফরজামান বাবর জন্মগ্রহণ করেন 1958 সালের 10ই অক্টোবর নেত্রকোনা জেলার এক ধনী বাঙালি মুসলিম পরিবারে। তার শৈশব কাটে ঢাকা মগবাজার এলাকায়। তার পিতা একে লুৎফর রহমান ছিলেন এক সাবেক পুলিশ কর্মকর্তা। মা জুবাইদা রহমান ছিলেন একজন গৃহিণী। তারা ছিলেন 7 ভাই বোন। 4 ভাই ও 3 বোনের মধ্যে লুৎফরজামান বাবর ছিলেন তৃতীয়। যতদূর শোনা যায়, তিনি ছোটবেলা থেকেই একটু ক্যাডার টাইপের ছিলেন, যার ফলে তিনি নাকি এইচএসসি বা মেট্রিক পাস করতে পারেনি। আবার অনেকে বলেন তিনি নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছেন। সেই সময় তিনি নিজস্ব একটি ব্যান্ড গানের গ্রুপ গঠন করেছিলেন। কথিত আছে যে লুৎফরজামান বাবর 1980 দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু তার কাছের লোকজন কখনোই এটাকে বিশ্বাস করেনি। তিনি 1980 সালে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ মেয়াদ থাকাকালীন অবস্থায় কেসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করত। এরকম অভিযোগ শোনা গেলেও তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসায় জড়িত ছিলেন না। লুৎফরজামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1992 সালে তিনি বিবাহ করেন তাহমিনা জামান শ্রাবণীকে। এ দম্পতির বর্তমানে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছে। 1996 সালে 6ষ্ঠ এবং 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ধীরে ধীরে তারেক জিয়ার সাথে তার গভীর বন্ধুত্ব হতে শুরু করে, ফলে অল্প বয়সেই বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন তিনি। ধীরে ধীরে খালেদা জিয়ার ভরসার প্রতীক হয়ে ওঠেন তিনি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল তার সময়ে কোনো কিছুই ভোলার কথা না। স্মরণে বরণে তিনি ছিলেন একদম আলাদা। র্যাবের প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম রয়েছে। একই সঙ্গে র্যাবকে দিয়ে বিচার বহির্ভূত ক্রসফায়ারের জনকও তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পরে লুৎফরজামান বাবর বলেছিলেন, অপরাধ জগতে আমি নতুন নই। তিনি যে এই জগতে নতুন না, সেটা 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার পরেই বোঝা গেছে। 2004 সালে 1 এপ্রিল রাতে বিশাল অস্ত্র চালান আটক হওয়ার পর তা দেখতে চট্টগ্রামের পুলিশ লাইন্সের মাঠে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। তখন তিনি বলেন এর সাথে আওয়ামী লীগ জড়িত থাকতে পারেন। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড ঘটনার সময় তিনি বলেন উই আর লুকিং ফর শত্রু। অনেক সিরিয়াস বিষয়েও তিনি ফান করে থাকেন, যার ফলে দেশে জঙ্গিবাদ বেড়ে যায়। 2006 সালে 4 জুলাই গুলশানের 104 নম্বর সড়কে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন 3/G নম্বর বাড়ির বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আকবর চৌবাহানের ছেলে সাফিয়াত চৌবাহান সানভি আইটি প্রকৌশলী সাব্বিরকে ফেলে দিয়ে হত্যা করেন। খুন থেকে বাঁচার জন্য তারেক রহমান এবং তার বিশ্বস্ত সহযোগী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর মিলে খুনের বিষয়টি ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেন।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদে বাবর স্বীকার করেন তিনি সানভিকে খুনের মামলা থেকে বাঁচার জন্য বসুন্ধরা গ্রুপের মালিকের কাছ থেকে 21 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। যারা এ মামলায় সাক্ষী ছিল তাদের ভয় দেখিয়ে সাক্ষ্য দিতে দেয়নি। যৌথ বাহিনী বাবরকে 2007 সালে 4টি অবৈধ আগ্নেয়াস্ত্র 297টি বুলেট রাখার দায়ে গ্রেপ্তার করে। নবম পার্লামেন্ট নির্বাচনে তিনি জামিনে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের পর তার জামিন বাতিল হয়। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফর রহমান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুটি মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে কন্ডেম ছেলে বর্তমানে দিন কাটাচ্ছেন এক সময়ের দুর্দান্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 17 বছর ধরে তিনি কারাগারে রয়েছেন। জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদের নেতা মুসলে আব্দুল হান্নান নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় একটি ভিডিও জবানবন্দি দেন। তাতে দেখা যায় এই জঙ্গি নেতা হামলার পরিকল্পনাকারী হিসেবে তারেক রহমান ও বাবরকে চিহ্নিত করেন। মুফতি হান্নানের ভাষ্যমতে ওই মামলায় আগে জঙ্গিদের সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের 3টি বৈঠকেই বাবর উপস্থিত ছিলেন। তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় মিন্টু রোডে বাবরের সরকারি বাসভবনে। প্রতিমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর বাসায় অনুষ্ঠিত অপর একটি বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর নিজেই জঙ্গিদের হাতে গ্রেনেড তুলে দিয়েছিলেন বলে মুফতি হান্নান জবানবন্দিতে উল্লেখ করেন। গ্রেনেডগুলো 21 আগস্টের হামলায় ব্যবহার করা হয়েছিল। যদিও লুৎফুজ্জামান বাবর বলেন এগুলো সবই মিথ্যা এবং তাকে ফাঁসানোর চক্রান্ত। মনে করা হয় বিএনপি জামাতের জোট সরকারের সময় ক্ষমতার সমান্তরাল কেন্দ্র হিসেবে বিবেচিত হাওয়া ভবনের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের দুর্দান্ত প্রতাপ প্রতিমন্ত্রী হয়ে ওঠার অন্যতম কারণ। নানা রকম বিতর্কিত মন্তব্যের জন্যও সেই সময় তিনি আলোচিত হয়ে ওঠেন। হাওয়া ভবনে যে প্রোগ্রাম হতো সেগুলোর ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হতো লুৎফুজ্জামান বাবরকে। সেসব দায়িত্ব তিনি ঠিকমতো পালন করতেন। এভাবে বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমানের সাথে তার বিশেষ সক্ষমতা গড়ে ওঠে। অনেকে বলেন নিজ এলাকার নেত্রকোনাতেও ছিল বাবরের ত্রাসের রাজত্ব। কিন্তু যে যাই বলুক না কেন, দিন দিন জনপ্রিয়তা বাড়ছে বাবরের। কারাগারে থেকেও তিনি মানুষের ভালোবাসা পাচ্ছেন। তার যেদিন ফাঁসির রায় হয়েছিল সেদিন 10 অক্টোবর ছিল তার জন্মদিন।